প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা এইচএস 2025 যে সামনে উচ্চ মাধ্যমিক 2025 যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় বায়োলজিতে কিভাবে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, কিভাবে 70-এ 70 পাওয়া যায় এবং কি কি দিক খেয়াল রাখতে হবে, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা অনেক সময় দেখেছি যে অনেকেই দীর্ঘ পরিশ্রম করে কিন্তু সেই অনুযায়ী নাম্বার পায় না, সেই অনুযায়ী তার নাম্বার ওঠে না, খুব আপসেট হয়ে যায় স্টুডেন্টরা। টেস্টেও পরীক্ষা দিয়ে ভালো পরীক্ষা দিয়েও সেইভাবে ফলাফল করতে পারেনি। এর প্রধান যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো ব্যাখ্যা করব। চাইব যে তোমরা সবাই 70-এ 70 পাও। মনোবল বাড়ানোর মতো আজকে ভিডিও হবে। তোমরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেষে লাইক, শেয়ার ও কমেন্ট করবে, এবং তার পাশাপাশি নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করবে। তো আজকে যে বিষয়গুলি আলোচনা করব সেই বিষয়গুলি হলো, প্রথমেই আসি পার্থক্য লেখার নিয়ম। পার্থক্য লেখার নিয়মের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসগুলো বিবেচনা করতে হবে, প্রথমত যখন পার্থক্য লিখব তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে বিষয় দেব, বিষয় অর্থাৎ কোন কোন বিষয়ে পার্থক্য করছি সেই বিষয় দেওয়ার চেষ্টা করব, এবং বিষয় দিয়ে পার্থক্য সবসময় লিখব। বিষয় দেওয়ার পর বিষয় দিয়ে পার্থক্য লিখলে এটা খুব ভালো লাগে, যে পরীক্ষক খাতা দেখে তার ক্ষেত্রে খুব ভালো দেখতে ভালো লাগে, এবং তাতে মার্কস ড্র করা যায়। এখন আর একটা যে কোশ্চেন, মানে প্রায় এটা মানে অ্যাজ এ টিচার আমি অনেকবার শুনেছি যে স্যার 2 নম্বরের কোশ্চেন হলে কটা পার্থক্য লিখতে হবে, স্যার 3 নম্বরের পার্থক্য হলে কটা হচ্ছে যে মানে 3 নম্বরে যদি পার্থক্য আসে কটা পার্থক্য লিখবে। ঠিক আছে, তো এর অ্যান্সার আমি তোমাকে বলতে পারি যে 2 নম্বর যদি কোনো পার্থক্য পড়ে তাহলে ম্যাক্সিমাম 4টে আর মিনিমাম 3টে, এবং অবশ্যই ইম্পর্টেন্ট পার্থক্য দিতে হবে। এখানে উদাহরণ হিসেবে তুমি একটা পার্থক্য দিয়ে দিলে, যে উদাহরণটাকে পার্থক্য হিসেবে ধরলে সেটা কিন্তু মানে সেইভাবে উদাহরণ পার্থক্য মধ্যে পড়ে না। ঠিক আছে, তোমাকে হয়তো যদি বলে দেয় যে উদাহরণ সহ পার্থক্য লেখো, তখন তুমি উদাহরণ সহ পার্থক্য লিখবে, না হলে কিন্তু উদাহরণটা এমনিই তোমাকে লিখতে হবে পার্থক্যের মতো উদাহরণ ফেলানো যাবে না। তো 2 নম্বরের যদি পার্থক্য হয় তাহলে অবশ্যই 3টে, মিনিমাম, ম্যাক্সিমাম 4টে। আর যদি 3 নম্বরের পার্থক্য আসে তাহলে 5টা পার্থক্য, 4 থেকে 5টা পার্থক্য তোমরা লিখতে পারো, 4 থেকে 5টা। ঠিক আছে, এবং পার্থক্যগুলো ইম্পর্টেন্ট হতে হবে। অনেক সময় দেখা গেছে যে কোনো দুটোর মধ্যে বলা হলো যে আইসোগ্যামি অ্যানাইসোগ্যামির মধ্যে 2টি পার্থক্য লেখো। 2টি পার্থক্য বললে অনেকে 2টি পার্থক্যই লেখে। 2টি পার্থক্যই যে তুমি লিখছো, সেই 2টো পার্থক্যই যে পরীক্ষককে সন্তুষ্ট করবে সেটা কিন্তু নয় হতে পারে। তার জন্য হাফ নাম্বার, 1 নম্বর চলে যায়, এইখানেই নাম্বারটা কম আসে। সবসময় চেষ্টা করবে 2টি পার্থক্য যদি বলা হয় যে 2টি পার্থক্য লেখো, তাহলে 3টে লেখার চেষ্টা করবে। যদি কোনো কারণে একটি পার্থক্য তোমার ভুলবশত ভুল হয়ে যায়, তাহলে 3য় পার্থক্য তুমি নাম্বারটা হয়তো সামান্য হলেও তোমাকে পরীক্ষক দিতে পারে। তো সেই দিকে অবশ্যই দেখতে হবে। আর বিষয় দিয়ে লিখবে পার্থক্য লেখার ক্ষেত্রে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা হচ্ছে যে কী কী পার্থক্য এবারের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে, যেমন তোমার পার্থক্যের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রয়েছে ভ্যাসেক্টমি টিউবেক্টমির মধ্যে পার্থক্য, আইসোগ্যামি অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য, উগ্যামি আইসোগ্যামির মধ্যে পার্থক্য, তারপরে বায়ুপরাগী ফুল পতঙ্গ পরাগী ফুলের মধ্যে পার্থক্য, হ্যাঁ, স্পার্মাটোজেনেসিস উজেনেসিসের মধ্যে পার্থক্য, তোমার হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল অস্ট্রাল সাইকেলের মধ্যে পার্থক্য, এইরকম অনেক পার্থক্য রয়েছে। লিঙ্কেজ ক্রসিং ওভারের মধ্যে পার্থক্য, এই সমস্ত পার্থক্যগুলো কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট।
ডিএনএ লাইব্রেরি ও সিডিএনএ লাইব্রেরির মধ্যে পার্থক্য, এরকম প্রশ্ন আসতে পারে। এর পরের বিষয় রয়েছে চিত্র অঙ্কন। চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করব? চিত্র অঙ্কন তোমার তো সরাসরি চিত্র তোমাদের আসবে না যে এই চিত্রটি অঙ্কন করো, আসতে পারে সেটা কেবলমাত্র অ্যান্টিবডির ক্ষেত্রে, যে অ্যান্টিবডির চিত্রটি অঙ্কন করো, তার সাথে সাথে গঠন লেখও বলে দেওয়া থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই চিত্র সহ গঠন লেখো, চিত্র সহ আণুবীক্ষণিক গঠন লেখো, এরকম কোশ্চেন আসে। যেমন তোমার শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন চিত্র সহ লেখো, ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন চিত্র সহ লেখো। তো এরকম চিত্র অনেক রয়েছে, বহু কোশ্চেন রয়েছে 3 নাম্বার 5 নাম্বারের, যেখানে চিত্র দেওয়া যায়। চিত্র বলে থাকলেও চিত্র দিতে হবে, এবং চিত্র যদি নাও বলে দেওয়া থাকে চিত্র দিতে হবে। যেমন কিরকম কোশ্চেন আসতে পারে, যেমন যদি আমাকে বলে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি লেখো, তাহলে যৌন জনন পদ্ধতি আমাকে একটা চিত্র দিতে হবে। যদি বলে পুংকেশর মানে পুংলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরণ এবং বৃদ্ধি ব্যাখ্যা করো, তাহলে সেখানেও আমাকে চিত্র দিতে হবে। ঠিক আছে? তো এইরকম অনেক রয়েছে, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন। এখানেও তোমাকে হচ্ছে যে একটা ভালো চিত্র দিতে হবে। এবং চিত্র আঁকার ক্ষেত্রে অনেকেই বলে স্যার শেষে চিত্র দেবো না ওপরে চিত্র, মানে প্রথমেই চিত্র দেবো। চিত্র আমার ভিত্তিতে যেটা বলে অ্যাজ এ টিচার, আমার যেটা মনে হয়, ধরো তুমি এখানে লিখছো, এইটা হচ্ছে তোমার পেজ, এই পেজে তুমি লিখছো, এই পেজে লিখছো, এখানে লিখছো, লেখার মাঝে একটা জায়গা তুমি ফাঁকা রেখে দেবে, মাঝে একটা জায়গা ফাঁকা রেখে আবার লিখবে। তো সবসময় চিত্রটা মাঝে দেওয়াই ভালো আমার মনে হয়, শেষে বা আগে দেওয়ার থেকে মাঝে দেওয়া ভালো। এবং চিত্র সবসময় বাঁ দিকে চিত্র অঙ্কন করবে, আর ডান দিকে তার পয়েন্ট করবে, ডান দিকে পয়েন্টিং করবে, একটা নির্দিষ্ট দিকে, এই দিকেই পয়েন্টিং করবে। নিচে কোন চিত্র আঁকছো সেটা চিত্র এখানে লিখে দিতে হবে, কোন চিত্র আঁকছো, এবং চিত্রটাকে একটা বক্সের মধ্যে দিতে হবে, পয়েন্টিং সহ চিত্রটাকে একটা বক্সের মধ্যে তৈরি এরকমভাবে দিতে হবে, তবে সেটা আরো ভালো হবে। ঠিক আছে? এবং যে যে লেখায় চিত্র দেওয়া যায় সব জায়গায় চিত্র দেওয়া খুব জরুরি, তাতে মার্কস কমপ্লিটলি সম্পূর্ণভাবে আসে। ঠিক আছে? তো এই চিত্রের অনেকে চিত্র দেয় না, অনেকে চিত্র ভালো করে আঁকতে পারে না বলে দেয় না। চিত্রটা সায়েন্টিফিক হলেই হবে, এবং পয়েন্টিংগুলো যেন ঠিকঠাক থাকে। লেট ভালো হতে হবে, যে পেন্সিলে করে আঁকবে সেই পেন্সিলটা অবশ্যই ভালো হতে হবে, যাতে কালো ডটগুলো ভালো বোঝা যায়। ঠিক আছে? এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে শব্দচিত্র। শব্দচিত্র অনেক কোশ্চেন রয়েছে, যেই কোশ্চেনে শব্দচিত্র দেওয়া যায়, যেগুলো পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলোতে শব্দচিত্র দেওয়া যায়। যেমন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি যদি বলে, তাহলে কিভাবে যৌন জনন পদ্ধতি তার ধাপগুলো রেখাচিত্র দিয়ে নিচ শেষে দেওয়া যায়। তারপরে যেমন ধরো শুক্রাণু উৎপাদন পদ্ধতির রেখাচিত্র, ডিম্বাণু উৎপাদন পদ্ধতির রেখাচিত্র, তারপরে মানব ইনসুলিন পদ্ধতি প্রস্তুতির রেখাচিত্র, বিডি ক্রপ তৈরির ধাপগুলি রেখাচিত্র, উদ্ভিদের পর্যায়ক্রম, প্লান্ট সাকসেশনের উদ্ভিদ পর্যায়ক্রমের রেখাচিত্র, ধাপগুলি রেখাচিত্র, এই সমস্ত রেখাচিত্র দেওয়া যায় শব্দচিত্রের মাধ্যমে। এবং প্রত্যেকটা লেখার শেষে একটা যদি শব্দচিত্র দেওয়া যায়, যেগুলো সমস্ত যেই কোশ্চেনগুলিতে শব্দচিত্র দেওয়া যায় সেগুলো দিতে হবে, তবেই সেখানে কিন্তু তোমার অন্যান্যদের খাতা থেকে তোমার খাতা আলাদাভাবে পরীক্ষকের চোখে লাগবে। এবং শব্দচিত্র সবসময় শব্দচিত্রকে একটি বক্সের মাধ্যমে, মানে শব্দচিত্র লেখা হয়ে যাওয়ার পর সেটিকে একটি বক্সে ভরে দেবে, এবং শব্দচিত্র চেষ্টা করবে যে শব্দচিত্রের সমস্ত পয়েন্টগুলো যেন একটা পেজের মধ্যেই থাকে, এদিকে হাফ, পরের পেজে তারপরে হাফ, এইরকম যেন না হয়। শব্দচিত্র চেষ্টা করবে, যতটা পারো চেষ্টা করবে যে একটা পেজের মধ্যেই হয়ে যায়। ঠিক আছে? এই পেজের মধ্যে এইভাবে শব্দচিত্রগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখবে, এবং শব্দচিত্রের শেষে কি শব্দচিত্র করছো সেই শব্দচিত্রটা কিসের শব্দচিত্র
সেটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং সেটা বক্সের মধ্যে দেবে, তাতে ভালো লাগবে। এরপরে 4 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও কিন্তু নাম্বার থাকে। একটা শিক্ষক, একজন পরীক্ষক, এক্সামিনার যে খাতা দেখবে, তার খাতা দেখার ক্ষেত্রে তার অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। কি লিখেছে সেটাই বুঝতে পারে না, স্টুডেন্ট কি লিখেছে বুঝতে পারে না। যাতে এইরকম না হয়, যাতে খুব সহজ সরলভাবে পড়া যায়, ফাঁকা ফাঁকা করে লিখবে, চেষ্টা করবে ফাঁকা ফাঁকা করে লেখার এবং ছেড়ে ছেড়ে লেখার। অনেকেই লাইন বেঁকে যায়, তারপরে কাটাকুটি করে একটা একটা লিখলো হয়তো পয়েন্ট বানান ভুল হয়ে গেল, পয়েন্ট বানানটা ভুল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে অনেকে কি করে এরকম জমে দেয়। এটা যেন না হয়, ঠিক আছে? কারণ যদি বানান ভুল হয় তাহলে একটা লাইন দিয়ে কাটবে এবং চেষ্টা করবে যাতে কোনো কাটাকুটি না হয়, সেইটাই চেষ্টা করা বাঞ্ছনীয়। পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, একটা দুটো কাটাকুটি থাকতে পারে, কিন্তু যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যে মানে ছাড়া ছাড়া হয় লেখা, একটা ওয়ার্ডের পর আর একটা ওয়ার্ড ছাড়া ছাড়া হয়, এইভাবে লিখবে। পরিষ্কার পরিচ্ছন্নতা। পরেরটা রয়েছে পরের দাগের অ্যান্সার লেখা। পরের দাগে যখন তুমি অ্যান্সার লিখছো, ধরো তোমার এটা একটা পেজ, তোমার একটা হাফে গিয়ে একটা অ্যান্সার শেষ হয়ে গেল, তাহলে তুমি সেখানে সেই জায়গাটায় একটা দাগ দিয়ে দাও, ঠিক আছে? একটা তোমার হচ্ছে যে দাগ দিয়ে দাও, তারপরে তুমি একটা নতুন দাগ শুরু করো, ঠিক আছে? হয়তো একটা দাগে 3টে কোশ্চেন আছে, তাহলে কিভাবে লিখবে? 3টে কোশ্চেনকে আলাদা আলাদা মার্কিং করো। এখানে একটা কোশ্চেন লিখলে, তারপর একটা কোশ্চেন লিখলে, তারপর একটা কোশ্চেন লিখলে, এইভাবে 3টে কোশ্চেন আলাদা আলাদা মার্ক করে দাও। সেক্ষেত্রে আরো ভালো লাগবে 3টে আলাদা আলাদা কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে? অনেক সময় বোঝা যায় না যে কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেনটা কোথায় লিখছে, তৃতীয় কোশ্চেনটা কোথায় লিখছে। তো সেক্ষেত্রে এইভাবে একটা মার্কিং করে দিলে সেটা বুঝতে সুবিধা হবে পরীক্ষকের। এটা আমরা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পয়েন্ট করে লেখা। 3 নম্বর 5 নম্বরে অনেকেই রয়েছে দাগ নাম্বার দিয়ে শুধু লিখে দেয়। দাগ নাম্বার দিয়ে শুধু লিখলে পরীক্ষকের সেটা চোখে পড়ে না। পরীক্ষককে অনেক খাতা দেখতে হয়। এই খাতা দেখার সময় সে যতটা সম্ভব তার মধ্যে খুব দ্রুত কি লিখেছে তার উপরে সেটা একটা জিস্ট তৈরি করে না, তার মনের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করে, ওই লেখাটা কেমন হলো, ঠিক আছে? তো যদি পয়েন্ট আকারে লেখা হয়, তাহলে সেই পয়েন্টিং এর মাধ্যমে সে বুঝতে পারবে যে ওর মধ্যে কি লেখা আছে, তাতে তার ইভালুয়েট করতে অনেক সুবিধা হবে, তখন নাম্বার বেড়ে যাবে। যে সাধারণভাবে পয়েন্ট আকারে লিখবে তার নাম্বারটি বেড়ে যাবে। সেই জন্য অবশ্যই পয়েন্ট করে নিচে আন্ডারলাইন করে একটি ভিন্ন কালারের কালিতে, হতে পারে তুমি যদি নীল কালিতে লেখো তাহলে কালো কালিতে, বা কালো কালিতে লেখো তাহলে নীল কালিতে, সবসময় আন্ডারলাইন করতে হবে। কেউ যদি পয়েন্ট নাও করে, সে যদি কোনো কিছু লেখে, তাহলে সেই লেখার যেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা আন্ডারলাইন করে দিতে হবে। তাতে পরীক্ষক সেই জায়গাটা পরীক্ষকের চোখে পড়বে, তাতে কিন্তু নাম্বার ভ্যারি করে যাবে, ঠিক আছে? তো পয়েন্ট করে লিখতে হবে। 7 নম্বর হচ্ছে সায়েন্টিফিক নেম। এই সায়েন্টিফিক নেমে এত সমস্যা স্টুডেন্টদের যে মেনে নেওয়া যায় না। প্রথমত হচ্ছে ইংলিশে লিখতে হবে, সেটাও তাদের সমস্যা। তারা বাংলায় লিখতে চায়, কিন্তু বাংলায় সায়েন্টিফিক নেম লিখলে নাম্বারই পাবে না। সায়েন্টিফিক নেম তোমাকে ইংলিশে লিখতেই হবে, হ্যাঁ, সায়েন্টিফিক নেম ইংলিশে লিখতেই হবে, বাংলায় একদম লেখা চলবে না। এবং সায়েন্টিফিক নেম লেখার নিচে মানে প্রজাতি এবং গণ এবং প্রজাতির নিচে আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে। যেমন ধরো তোমাকে বলা হয়েছে যে অ্যাসকারিয়াসিস রোগের বিজ্ঞানসম্মত নামটি লেখো, তাহলে তুমি কি লিখলে? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। তো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস এই বিজ্ঞানসম্মত নাম যখন লিখবে, তখন অবশ্যই আলাদা আলাদা করে নিচে আন্ডারলাইন করবে। এটাই হচ্ছে সায়েন্টিফিক নেম লেখার একদম মানে প্রকৃত নিয়ম, ঠিক আছে? আর বাদ বাকি অন্যান্য প্রেজেন্টেশন, খাতার প্রেজেন্টেশন খুব ভালো করবে। অবশ্যই হচ্ছে যে একটার পর একটা কোশ্চেন,
মানে পর পর কোশ্চেন করে যাবে, ঠিক আছে। প্রথমে 2 নম্বরের কোশ্চেন করলে, 3 নম্বরের, 5 নম্বরের। অনেকেই কি করে, একটা 5 নম্বরের কোশ্চেন করে দিল, তারপরে মাঝে একটা 2 নম্বরের কোশ্চেন করে দিল, আবার 3 নম্বরের কোশ্চেন করে দিল, আবার একটা 5 নম্বরের কোশ্চেন করে দিল। এইভাবে কোশ্চেন করলে হবে না। এইভাবে কোশ্চেন করলে পরীক্ষক বিরক্ত হবে এবং তাতে কিন্তু নাম্বার কমে যাবে। সেই কারণে অবশ্যই মাথায় রাখবে যে প্রত্যেকটা কোশ্চেন পরপর যাতে করা যায়, যে দাগ করছো সেই দাগের কোশ্চেন পরপর করতে হবে। তো এইভাবে লেখা খুব ভালোভাবে করবে, আশা করব সবাই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে নাম্বার বাড়ানো যায়, কিভাবে 70ই পাওয়া যায় বায়োলজিতে। সেই জন্য এখন থেকেই প্রস্তুতি খুব ভালোভাবে নাও। পরীক্ষার আগেও ছুটি আছে, অবশ্যই যে পিকচারগুলো রয়েছে, ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলো প্র্যাকটিস করো বাড়িতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থেকো।